কুণালবাবুর দল এখন ক্ষমতায় আছে। আমাদের হাইকোর্টের কথাই যদি ধরি, সেখানে গভর্নমেন্ট প্লিডার আছে, অ্যাডভোকেট জেনারেল আছেন, সরকারি প্যানেল আছে আইনজীবীদের। তারপরেও উনি বলতে পারেন যে সরকারি মামলা কি করে একটা ল ফার্মে চলে যায়, কোন কারণে যাচ্ছে। ল ফার্ম তারা কি বিনামূল্যে করছে, নাকি সেখানে কোনো ব্যবসায়িক মুনাফার প্রশ্ন আছে? সেই ল ফার্ম মারফত কতগুলো মামলা যেখানে অ্যাপিল হওয়ার নয় সেখানেও অ্যাপিল হচ্ছে। কে ওপিনিয়ন দিচ্ছে? এই যে ঘটনার রেকারেন্স হচ্ছে, এই ধরনের ঘটনা, এইগুলোকে যদি বন্ধ করতে হয় তাহলে আদালতকে আরও কঠোর হতে হবে এদের প্রতি। আমরা দেখতে পেয়েছি কুণাল ঘোষ একটি পোস্ট করেছেন এবং সেখানে একটি প্রেস কনফারেন্সেও তিনি বলেছেন যে আইনজীবীরা নাকি শিক্ষা দুর্নীতি মামলায় বিপুল বিপুল টাকা তোলার জন্যই মামলাগুলো করছে। প্রথম কথা হচ্ছে, এটা আইনজীবীদের পেশা, তারা প্রফেশনাল ফিজ নেয় এবং তাদের প্রফেশনাল দায়বদ্ধতা যেটা আছে তাদের মক্কেলের প্রতি সেটা পালন করে। ফলে ফিজ নেওয়া নিয়ে আমি কোনো ভুল ত্রুটি দেখতে পাই না। তবে হ্যাঁ, বামপন্থী আইনজীবী হিসেবে যারা আমরা আছি, আমরা আমাদের কথা বলতে পারি। একটা বৃহত্তর সমাজের বেকার ছেলেদের জন্য আমরা প্রতিনিয়ত কাজ করি এবং সেটা একেবারেই স্বল্প খরচে। যারা আসেন আমাদের কাছে তারা জানেন, সম্ভবত কুণালবাবু জানেন না, তাই এ কথা বলেছেন। তাই যারা বামপন্থী আইনজীবী, যারা সেই মতবাদে বিশ্বাস করে এবং তার সঙ্গে যুক্ত, তাদের কথা আমি বলতে পারি, তারা এই ধরনেরভাবে কাজ করে না। আর যদি সেই কথা তুলতেই হয়, কুণালবাবুর দল এখন ক্ষমতায় আছে। আমাদের হাইকোর্টের কথাই যদি ধরি, সেখানে গভর্নমেন্ট প্লিডার আছে, অ্যাডভোকেট জেনারেল আছেন, সরকারি প্যানেল আছে আইনজীবীদের। তারপরেও উনি বলতে পারেন যে সরকারি মামলা কি করে একটা ল ফার্মে চলে যায়, একটা নির্দিষ্ট ল ফার্মে, এবং সেই ল ফার্মের মারফত এত সব মামলা হচ্ছে, সরকারি মামলা, যেখানে গভর্নমেন্টের প্যানেল লয়ার্স আছে, গভর্নমেন্ট প্লিডার্স আছেন। হ্যাঁ, তাহলে কোন কারণে যাচ্ছে? ল ফার্ম তারা কি বিনামূল্যে করছে, নাকি সেখানে কোনো ব্যবসায়িক মুনাফার প্রশ্ন আছে? আর সেই ল ফার্ম মারফত কতগুলো মামলা যেখানে অ্যাপিল হওয়ার নয় সেখানেও অ্যাপিল হচ্ছে। এ প্রশ্ন বারে বারে উঠে আসছে যে সব মামলাতেই আপনারা অ্যাপিল করছেন, কে ওপিনিয়ন দিচ্ছে? এবং এত মামলা অ্যাপিল করছেন আর সবই হারছেন, বেশিরভাগই হারছেন। তাহলে আপনাদের যারা ওপিনিয়ন দিচ্ছে তাদের ওপিনিয়ন শুনে আপনারা করছেন, নাকি শুধুমাত্র ব্যবসায়িক কারণে করছেন? এসব অনেক প্রশ্ন উঠে আসে। আমার করার কথা নয়, আসলে আমার প্রফেশনের মানুষ যারা আছেন, যারা আইনজীবী আছেন, তারা পেশা কীভাবে চালাবেন সেটা কুণালবাবু ঠিক করে দিতে পারেন না। প্রত্যেকের পেশা তার নিজের ধারণা, নিজের আদর্শ মেনে তারা চালায়। ফলে তাদের মতো করে চলুক। বরং আমরা যেটা নিয়ে চিন্তিত হব যে সরকারি অর্থ কোনো ব্যক্তি মুনাফার জন্য যাচ্ছে কি না, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। সেটা আমাদের সংবিধানের পরিপন্থী, সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। এর আগে বলা হয়েছে শিক্ষা দুর্নীতি মামলায় বিকাশবাবু নাকি 27,000 লক্ষ টাকা নিচ্ছেন। বিকাশবাবু, ওনার যা প্রফেশনাল ফিজ হওয়া উচিত, এতদিনের প্র্যাকটিস, সিনিয়র ডেজিগনেটেড সিনিয়র উনি একজন, তার তুলনায় উনি অত্যন্ত কম পয়সাতেই মামলা করেন। আমি দীর্ঘদিন ধরে ওনার সঙ্গে আছি, তার প্রেক্ষিতেই আমি জানি যে মানে আমার অভিজ্ঞতায় আমি বলতে পারি তার চেম্বারে 60% মামলা বোধহয় বিনা পয়সায় করেন। হ্যাঁ, মানে যখন আমরা রেগুলার যেতাম, বিগত 10-12 বছরের কথা বলতেই পারি। হ্যাঁ, ফলে তার সম্পর্কে এইসব কথা যারা বলেন তারা আসলে তথ্য না জেনেই বলছেন। পশ্চিমবঙ্গের মানুষের কাছে জানতে চাইলে তারা বলবে। আর মুষ্টিমেয় কিছু লোককে উনি তৈরি করে রেখেছেন এই গালিগালাজ করার জন্যে, তাদের কথা আমি বলতে পারবো না। কুণাল ঘোষ বা শাসক দলের পক্ষ থেকে প্রায় আমরা দেখতে পাচ্ছি বিচারপতি এবং আইনজীবীদের নানাভাবে আক্রমণ করে কথা বলা হচ্ছে বিভিন্নভাবে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, এইটা আমি এর আগেও বলেছি যে যখন দেখেছি আমরা মমতা ব্যানার্জি গালাগাল করছে বিচারপতিকে উল্লেখ করে
যে পয়সার বিনিময়ে বিচার দিচ্ছে, বা কুণাল ঘোষকেও দেখেছি এই ধরনের মন্তব্য করতে। ইনফ্যাক্ট কন্টেম্পট, সুমোটো কন্টেম্পট জন্য মেনশন করা হয়েছিল, সেখানে কোর্ট কগনিজেন্সও নিয়েছে। কিন্তু এই যে ঘটনার রেকারেন্স হচ্ছে, এই ধরনের ঘটনার, এইগুলোকে যদি বন্ধ করতে হয় তাহলে আদালতকে আরও কঠোর হতে হবে এদের প্রতি। আর আদালত কঠোর হলে তবেই আদালতের সম্মান রক্ষা করা সম্ভব। একই সঙ্গে আমরা যারা আইনজীবী আছি আমরাও সোচ্চার হব, সাধারণ মানুষকেও সোচ্চার হতে হবে যে আমাদের বিচারালয়টাকে আমরা লাস্ট রিসর্ট ধরি, তাকে যদি আমরা অবমাননা করি তাহলে আলটিমেটলি দেশে একটা অ্যানার্কি তৈরি হবে। সেই জায়গায় যাতে না যেতে হয়, তার জন্যে আমাদের এই বিচারালয়ের সঙ্গে যুক্ত যারা আছেন, আইনজীবী বলেন, আইন পেশার সঙ্গে যারা যুক্ত আছেন, যারা বিচারক, তাদের সকলকেই সোচ্চার হতে হবে, মানে সঠিক ভূমিকা নিতে হবে, প্রোঅ্যাক্টিভ রোল নিতে হবে, এই ধরনের যাতে ঘটনার রেকারেন্স না হয়। হ্যাঁ, আর এই আপনারা এই সব প্রশ্নগুলো করছেন, আসলে প্রতিদিন এই ধরনের প্রশ্ন বিভিন্ন মিডিয়া থেকেও আসছে, কিন্তু এর মাঝখানে যেগুলো হয়ে যাচ্ছে, মানে যেগুলো নিয়ে আরও বেশি চর্চা করা উচিত, যে এই কেন্দ্রীয় সরকার দেখুন একের পর এক আইন নিয়ে আসছে। মানে এই যে লকডাউন পিরিয়ডে আমরা দেখছিলাম যে অনেক প্রায় বোধহয় শখানেক আইন নিয়ে চলে এসছে এই বিগত কয়েক বছরের মধ্যে। তাহলে এই যে আইন নিয়ে আসছে, এই প্রত্যেকটা আইনে দেখুন যে মানুষের অধিকার কীভাবে খর্ব করা হচ্ছে, সাংবিধানিক অধিকার। আমার মনে হয় এগুলো নিয়ে এই যে এই পরনিন্দা পরচর্চা যেগুলো হচ্ছে, এগুলো সাধারণ মানুষের খুব একটা কাজে লাগে না। হ্যাঁ, বরং যদি মানুষের অধিকার নিয়ে কথা বলি আমরা, তাহলে সেটা মানুষের কাজে লাগবে। আমরা একটু আগেই আমি চর্চা করছিলাম যে এই পোস্টাল অ্যাক্টে 2023 সালে যে নতুন অ্যামেন্ডমেন্ট এসছে, এতে বলা হচ্ছে যে আপনি একটা চিঠি পাঠাবেন, সেই চিঠিটা যদি তাদের মনে হয় যে সন্দেহজনক, সেটা খুলে দেখবে তার মধ্যে কী আছে। প্রাইভেসি কোথায় তাহলে? তাহলে সাধারণ মানুষের একটা যে প্রাইভেসি নষ্ট হচ্ছে। একটা মানুষ সে প্রেমপত্র লিখে পাঠাচ্ছে, তার মধ্যে বললো যে আমাদের না আপনার বোম ছিল, তাহলে কাউকে ইমপ্লিকেট করে দেবো একটা ক্রিমিনাল কেসে। এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। তাহলে আমি একদিকে এই যে জাতীয় নিরাপত্তা, মানে এই ল অ্যান্ড অর্ডার, এই সব কথাগুলো আছে, এই টার্মগুলোকে এমনভাবে ব্যবহার করা হয় এখন বিভিন্ন আইনের মধ্যে দিয়ে, এই ধরনের যে আইন প্রণয়ন করা হয়, তাতে প্রত্যেক দিন সাধারণ মানুষের, স্বাধীন দেশের নাগরিকের অধিকার সংকুচিত হচ্ছে। স্বাধীন দেশের কনস্টিটিউশন তৈরি হয়েছিল তাদের অধিকারকে এনশিওর করার জন্যে, সেই সংবিধানের স্বীকৃত অধিকারগুলোর প্রতিনিয়ত সংকুচিত করার চেষ্টা করছে। এবং দেখুন বিগত কয়েক বছরের যে নির্বাচনও দেখা যায়, তাহলে মানুষ ভোট দিতে পারছে না। নির্বাচন কমিশনও একটা নির্বাচিত সরকারের প্রতিনিধি হয়ে যাচ্ছে, স্বাধীনভাবে কাজ করছে না। মানে এই সমস্ত স্বাধীন সংস্থাগুলো তাদের স্বাধীন সত্তা হারাচ্ছে। তাহলে একদিকে এক্সিকিউটিভরা এরকমভাবে কন্ট্রোল করছে, সব কিছুর মধ্যে ইন্টারফেয়ার করছে, আর একই সঙ্গে যারা লেজিসলেচার আছে তারা একের পর এক আইন পাশ করছে। হ্যাঁ, আমি একটা আইনের উদাহরণ দিলাম, এরকম অনেক আইন আছে যে আইনের প্রতিনিয়ত আপনার অধিকারগুলোকে সংকুচিত হচ্ছে। তাহলে এই আপনার অজান্তেই, আপনারা যখন এই পরনিন্দা পরচর্চা করছি, তখন কিন্তু যারা কাজগুলো করে যাওয়ার, মানুষের অধিকার খর্ব করার জন্য যা যা করার, সেটা কিন্তু তারা করে যাচ্ছে। আসলে আমাদেরকে এরকম একটা বেড়াজালের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। আমরা এগুলো নিয়েই চর্চা করতে থাকছি, আর প্রতিনিয়ত আমার অধিকারগুলোকে আরও খর্ব হচ্ছে যারা আইন প্রণেতা তাদের মাধ্যমে, এবং যারা এক্সিকিউটিভ সেগুলোকে ইমপ্লিমেন্ট করছে তাদের মাধ্যমে। আমি আজকেই শুনছিলাম একজন প্যারা টিচার, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হয়েছে। কারণ কি, তার অ্যাকাউন্টে একটা 2000 না 3000 টাকা ঢুকেছে, যেটা একটা আননোন জায়গা থেকে ঢুকেছে, এবং সেইটা কর্ণাটকের কোনো পুলিশ এই সিজের অর্ডারটা দিয়েছে, যার কারণে সে প্রায় 6-8 মাস তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর অপারেট করতে পারছে না। সে প্যারা টিচারে কাজ করে, একটা ন্যূনতম মজুরি পায়, মাইনে পায়, সেই টাকাটা সে তুলতে পারছে না, এই জায়গায় দাঁড়িয়ে আছে। এই যে আধার কার্ডের যে ডেটা,
সেই ডেটার সংরক্ষণ যেভাবে হচ্ছে তাতে মানুষের এই ধরনের অধিকারগুলো রোজ খর্ব হচ্ছে। এর সিকিউরিটি নিশ্চিত করতে পারছে না, এই ডেটা সিকিউরিটি। দুর্গাপুর আমি মনে করতে পারি ডিএসপিতে কাজ করেন একজন ভদ্রলোক, তার এরকম দুটো রাজ্য, ভিন্ন রাজ্য থেকে পুলিশ এসে তার নামে ক্রিমিনাল কেস হচ্ছে। তার মোবাইল নাম্বার তার আধার কার্ড ইউজ করে মোবাইল নাম্বার তুলে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ করেছে। তাহলে তার আধার নাম্বার ব্যবহার করে তার ডেটা ইউজ করে মোবাইল নাম্বার তৈরি করছে, তাকে ক্রিমিনাল কেসে ইমপ্লিকেট করছে ভিন্ন রাজ্যের। তাহলে একটা সাধারণ মানুষের দৈনন্দিন যে স্বাভাবিক জীবন, সেই জীবন বিপন্ন হচ্ছে। সে ক্রিমিনাল কেসে আলটিমেটলি ছাড়া পাবে কি পাবে না, তার যে হ্যারাসমেন্টটা, সরকার আপনাকে আমার কাছ থেকে আধারের ডেটাটা নিচ্ছে, সেই ডেটাকে প্রোটেক্ট করতে পারছে না, সেই ডেটা চলে যাচ্ছে অন্য জায়গায়। আমি অপরাধে অভিযুক্ত হচ্ছে অপরাধ না করে। তাহলে এইভাবে একটা পোস্টাল বললাম, আধার বললাম, প্রতিনিয়ত হচ্ছে। হ্যাঁ, তো এইভাবে যেটা যে মানুষেরকে এই যে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে, একদিকে আপনার অধিকারকে কেড়ে নিচ্ছে, আপনার প্রাইভেসি থাকছে না, আরেকদিকে আপনাকে এই থ্রেটের মধ্যে রেখে দিচ্ছে। এরপরে বলবে আমি যা বলছি শুনুন, নাহলে আপনাকে ওইখানে জেলের মধ্যেই থাকতে হবে। তো এই যে জায়গাগুলো তৈরি হচ্ছে, এই জায়গাগুলোকে অ্যাড্রেস করা বেশি গুরুত্বপূর্ণ। আর এই জায়গাগুলোতে যাতে মানুষ অ্যাড্রেস করতে না পারে, তার জন্যই কুণাল যারা আছে অমুক তমুক, এরা এইসব বেড়াজালের মধ্যে আমাদেরকে ফেলে রাখতে চায়। আমরা সবাইকে এই বার্তা দিতে চাই যে আপনাদের নিজের অধিকার সম্পর্কে সচেতন হন, সাংবিধানিক অধিকার সম্পর্কে সচেতন হন। আর যেখানেই আপনার অধিকার খর্ব হচ্ছে সেখানেই সোচ্চার হন, না হলে আগামী দিনে সত্যিই খুব খারাপ দিন আসছে। এই নতুন পোস্টাল অ্যামেন্ডমেন্ট অনুযায়ী তাহলে তো যে কোনো ডকুমেন্টস বা যে কোনো ইম্পর্টেন্ট জিনিস তো ট্যাম্পার হওয়ার চান্সও তো থাকতে পারে। থাকবে তো, অনেক ধরনের সমস্যা তৈরি হবে। আমি আধার কার্ড নিয়েই সেই প্রশ্নটা তুলে দিলাম যে এই ধরনের আইন এলে যে কোনোভাবেই সাধারণ মানুষকে, যে অপরাধমূলক কাজের সঙ্গে কোনোদিনই যুক্ত নয়, তাকে ইমপ্লিকেট করে দেওয়া হবে আর একটা অপরাধীকে ছেড়ে দেওয়া হবে। যে অপরাধী সে ছাড়া পেয়ে যাবে, আর যে অপরাধ করেনি তাকে সেখানে অভিযুক্ত করা হবে। ফলে এই ধরনের আইন বিভিন্নভাবে মানুষকে বিপদে ফেলতে পারে আর কি।